আশিক রয়েছি আপনাদের সাথে। আমরা এই বিন্যাসের আলোচনা করেছিলাম এবং প্রত্যেকটা অঙ্ক আমরা ইঞ্জিনিয়ারিং শব্দ দিয়েই দেখেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা একটা অঙ্ক দেখব, কিন্তু এটাও আমরা ইচ্ছা করলেই ইঞ্জিনিয়ারিং শব্দ দিয়ে করতে পারতাম, কিন্তু অনেক 10টার মতো নিয়ম হয়ে গেছে, হয়তো আপনাদের বোরিং ফিল হতে পারে। তার জন্য এখন আমরা কি যে এই অঙ্কটা হুবহু বইতে যেরকম আছে ওই রকম করেই তুলে দিলাম। এখন এই অঙ্কটা অনেকবার বোর্ডেও এসেছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এখানে এখন আমরা দেখি এটা কিভাবে করতে পারি। প্রথমে দেখেন যে কি দেওয়া আছে, ম্যাথমেটিক্স শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়। তো এই ভিডিওতে আমরা একটু কম্পেয়ার করব বা একটু রিমাইন্ড করব যে আমরা আগে কি করেছি, আমাদের এটা মনে আছে কি না। তাহলে প্রথমে আছে কি, ম্যাথমেটিক্স শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়, এই একটা প্রশ্ন। এখানে কত প্রকারে সাজানো যায়, এখানে কিন্তু একটা প্রশ্ন, এটার অ্যান্সার আমাকে বের করতে হবে। আর আমরা যখন ইঞ্জিনিয়ারিং শব্দ দিয়ে করেছিলাম তখন একেবারে প্রথম নাম্বারটা করেছিলাম যে কি, ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়। দুটো বিষয় সেম, শুধু এখানে স্বরবর্ণগুলো পরিবর্তন হবে বা সংখ্যাগুলো পরিবর্তন হবে, নিয়ম একই থাকবে। তো এখানে এখন যদি আমরা করতে যাই তাহলে এখানে লিখি সলিউশন। প্রথমে আমরা কিসের মানটা বের করবো, যে ম্যাথমেটিক্স শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়। তাহলে আমরা ওই বেসিক যে লেখাগুলো রয়েছে আমরা ওগুলো লিখে দেই একটু, যে ম্যাথমেটিক্স শব্দের মোট বর্ণ রয়েছে কয়টা, 11টা, যার মধ্যে যে কয়টা একের অধিক আছে ওই কয়টা একটু লিখে নিই। তাহলে এখানে এখন দেখেন যে কি, আমাদের যে বেসিক লেখাটা এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই লিখে দিতে হবে, আবারও বলে দিলাম। তাহলে এখন কি, ম্যাথমেটিক্স শব্দটিতে মোট বর্ণ আছে 11টি, যার মধ্যে এম আছে 2টি, এ আছে 2টি, টি আছে 2টি এবং মোট স্বরবর্ণ আছে কয়টা, 4টা। মোট স্বরবর্ণ 4টা কি কি, এখানে দেখেন এ 2টা, 2টা এ, আই একটা আর ই একটা। তাহলে মোট স্বরবর্ণ থাকে আমরা কয়টা, 4টা। তো ওই বিষয়টা এখন আমরা লিখে নিলাম। তো এখন আমাদের প্রথম অ্যানসারটা বের করতে হবে যে ম্যাথমেটিক্স শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়। তাহলে আমরা এখানে লিখব কি, মোট সাজানোর উপায় বা মোট বিন্যাস। তাহলে সুতরাং বা এইটুকু লিখতে পারি, ম্যাথমেটিক্স শব্দটি মোট সাজানোর উপায়, এটা লিখলেও হয়, অনেক সুন্দর হয়। তাহলে মোট সাজানোর উপায়, মোট সাজানোর উপায়। তখন কি হবে, আমরা জানি যে মোট যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা উপরে বসবে এবং একের অধিক ওই সংখ্যার ভিতরে একের অধিক যে বর্ণগুলো থাকবে ওই বর্ণগুলো নিচে ভাগাকারে চলে আসবে, যেটা আমরা ইঞ্জিনিয়ারিং শব্দ দিয়ে বা প্রথম ভিডিওতে খুব ভালোভাবে দেখেছিলাম যে প্রথম অঙ্কটার সমাধান। তো ওই বিষয়টা আর অত বিস্তারিত আলোচনা করার এখানে কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে কি আমরা দিব, উপরে 11 ফ্যাক্টোরিয়াল। 11 ফ্যাক্টোরিয়াল উপরে দিলাম, যেহেতু 11টা শব্দ রয়েছে, আমার এখানে কোনো বিভক্ত হতেছে না, স্বরবর্ণ আলাদা হতেছে না, ব্যঞ্জনবর্ণ আলাদা হতেছে না। এখানে শুধু বলা হয়েছে কি, ম্যাথমেটিক্স শব্দটিকে কত প্রকারে সাজানো যায়। তাহলে মোট প্রকার রয়েছে কয়টা, 11টা। 11টার ভিতরে এম 2টা, এ 2টা এবং টি আছে কয়টা, 2টা। তাহলে এখানে দিব 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এখন এইটাকে যদি আপনি ক্যালকুলেট করেন, যেটা মান আসবে ওইটাই হবে এটা অ্যানসার। বা আপনি যদি পরীক্ষার খাতায় শুধু এইটুকু লিখে দেন তাও আপনার অঙ্ক কাটবে না, শুধুমাত্র এই বিন্যাসের ক্ষেত্রে এইটুকু লিখে দিল যে মোট এত উপায়ে এটা এটা দেওয়া আছে, মোট সাজানোর উপায় এত টি, এটুকু দিয়ে দিলেও আপনার অ্যানসার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি পারেন, হাতে সময় থাকে তাহলে ক্যালকুলেট করে দিতে পারেন, তাও কোনো সমস্যা নেই। তাহলে কি আমরা 1 নম্বর অ্যানসার পেয়ে গেলাম, ম্যাথমেটিক্স শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়। দেন আমরা দ্বিতীয় স্টেপে আছি, এবং এদের কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। সেম আমরা যেহেতু বলেছি একটু কম্পেয়ার করব, ওই যে ইঞ্জিনিয়ারিং শব্দটা দিয়ে করেছিলাম এটাতে 5টা স্বরবর্ণ ছিল, ওই 5টা স্বরবর্ণ দিয়েও কিন্তু আমরা করেছিলাম যে কতগুলোতে স্বরবর্ণ 5টি একত্রে থাকবে বা কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তো এই বিষয়টা কিন্তু আমরা আগে দেখেছিলাম। তাহলে এখন যদি আমরা দ্বিতীয় নম্বরে সলিউশন করতে যাই, দ্বিতীয় নাম্বারটা সলিউশন হলো কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তো
তো এই বিষয়টা করার জন্য আপনারা একটু রিমাইন্ড করেন যে আমরা এর আগে কি করেছিলাম, যে ইঞ্জিনিয়ারিং শব্দটা দিয়ে আমরা ওটার সাথে একটু কম্পেয়ার করি। যখনই স্বরবর্ণগুলো একত্রে থাকবে এই বিষয়টা আসবে, তখন কি মোট স্বরবর্ণগুলোকে কি একটা ধরতে হয়। তাহলে একটা ধরলে ওই স্বরবর্ণটাকে একটা মিলিয়ে যে কটা ব্যঞ্জন বর্ণ হয় ওইটার সাথে আবার স্বরবর্ণগুলা নিজেদের মধ্যে সাজানোর উপায়টাকে গুণ করে দিতে হয়। তো ওইটাই আমরা আবার একটু করে নিই। তাহলে এখানে মোট সাজানোর উপায়টা পেলাম এত টি বা এত উপায়। এখন আছে কি এদের কতগুলো স্বরবর্ণ, এগুলো একত্রে থাকবে। তাহলে এখানে লিখি স্বরবর্ণ 4টি কে একটি ধরলে মোট বর্ণ বা অক্ষর হয়, মোট অক্ষর হয় কয়টা? স্বরবর্ণ 4টাকে একটা ধরলে, তাহলে এখানে থাকে 1 2 3 4 5 6 7টা থাকে। তাহলে এখানে থাকে কত? মোট টোটালি থাকে আমার 7টা। 7টা কি কি? এম 1 2 3 4 5 6 7টা আর 7টা। আর যে স্বরবর্ণ এখানে আমরা একটু দেখিয়ে দেই যে এম এ টি এইচ ই এম এ পি আই সি এস। এই যে ম্যাথমেটিক্স থেকে কি করলাম আমরা? স্বরবর্ণগুলোকে সরিয়ে নিলাম বা স্বরবর্ণগুলোকে একত্র করে নিলাম। এখন এ ই এ আই এই 4টাকে আমরা সরিয়ে নিলাম। সরিয়ে নিলে এখন এখানে দেখেন যে মোট বর্ণ থাকে কয়টা? এখানে মোট বর্ণ থাকে 3টা 3টা 6টা আর একটা 7টা। আর এই টোটাল স্বরবর্ণ 4টাকে কিন্তু আমরা একটা ধরে নিলাম বা এটা ইকুয়াল টু আমরা মনে করলাম একটা এক্স একটা রাশি। তাহলে টোটাল বর্ণ কয়টা হলো? এখানে লিখি এম টি এইচ এম টি সি এস। এখানে হলো কি 7টা। আর এই এক্স মানে স্বরবর্ণ সবগুলোর মানটা আমরা মনে করলাম যেটা এক্স, তাহলে এটার সাথে কি যোগ হয়ে যাবে? তাহলে এখন হয়ে গেল কয়টা? 8টা। তাহলে এখানে লিখি স্বরবর্ণ 4টিকে একটি ধরলে মোট বর্ণ হয় কয়টি? এটা মুছে দেই। মোট বর্ণ হয় 8টি। তো মোট বর্ণ 8টা হইলো। তাহলে এই 8টাকে এখন কি আমরা নিজেদের মধ্যে সাজানোর উপায়টা বের করে নিই। তো মোট বর্ণ অক্ষর হয় 8টি, সুতরাং এদের সাজানোর উপায়, সুতরাং এদের সাজানোর উপায়, সাজানোর উপায়টা হবে কি? যে স্বরবর্ণ আছে 8টা, এই 8টাকে আমরা সাজাতে হবে। তার জন্য আমরা কি উপরে আগে 8 ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই যে স্বরবর্ণ 8টা রয়েছে, এই যে 8টা স্বরবর্ণ, এটার মধ্যে কি দেখতে পাচ্ছি? এম আছে 2টা এবং টি আছে 2টা। বা আমরা উপরেও লিখেছি, কিন্তু এখানে এটা থাকবে না, কারণ এটা হচ্ছে এখন স্বরবর্ণের মধ্যে কনভার্ট হয়ে চলে আসছে। তাহলে এম থাকলে 2টা আর টি থাকলে কয়টা? 2টা। তাহলে এই 2টাকে আমরা ফ্যাক্টরিয়াল আকারে দিয়ে দিই, 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। এখন যদি আমরা গুণ করি, গুণ করলে বা এটাকে সমাধান করলে যেটা আসবে ওইটা এখানে লিখে দিতে পারেন, বা এটাও যদি আপনি উত্তর লেখেন আপনার উত্তরটা ভুল হবে না। দেন এখন আমরা কি করলাম? স্বরবর্ণ 4টাকে একটা ধরে মোট সাজানোর উপায়টা পাইলাম। এখন তো আমার এই যে স্বরবর্ণ এক্সটা আছে এটাকে তো সাজাতে হবে। এটার মানে হচ্ছে কি 4টা বর্ণ। তো এখন আবার লিখি স্বরবর্ণ 4টি কে নিজেদের মধ্যে স্বরবর্ণ 4টিকে নিজেদের মধ্যে সাজানোর উপায়। এখন যে স্বরবর্ণ 4টা ছিল, কি ছিল? এ ই এ আই। এই যে x ইকুয়াল টু আমরা কি পাইছিলাম? এ ই এ আই। এই 4টার ভিতরে কি এ আছে কি? 2টা। তাহলে আমরা উপরে দিব কি 4 ফ্যাক্টরিয়াল আর নিচে দিব কি 2 ফ্যাক্টরিয়াল। মোট হলো কি 4টা আর নিচে থাকবে কি 2টা, কারণ হচ্ছে 2টা ই আছে মানে একের অধিক যেগুলো আছে এটা ভাগাকারে চলে আসবে। এখন দেখেন এটা থেকে আমরা কি ওই যে স্বরবর্ণগুলাকে একটা ধরেও সাজাইতে পারছি এবং স্বরবর্ণগুলা নিজেদের মধ্যেও সাজাইতে পারছি। এখন যদি এই দুটোটা বিষয়কে আমরা গুণ করে দেই
তাহলেই কিন্তু আমরা স্বরবর্ণগুলো একত্রে থাকবে এই সংখ্যাটা বের করতে পারি। আর যখনই আমরা স্বরবর্ণগুলো একত্রে থাকবে এই সংখ্যাটা বের করতে পারবো, এই সংখ্যাটা বের করতে পারলে এই মোট সাজানোর উপায় থেকে এই সংখ্যাটা বিয়োগ দিলে আবার স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং শব্দটা দিয়ে করেছিলাম, ওইটাও আপনারা করতে পারবেন। তাহলে এখন আমরা কি লিখতে পারি যে কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। সুতরাং স্বরবর্ণগুলো একত্রে থাকবে, এরূপ বিন্যাস বা এরূপ সাজানোর উপায় বা এইটুকু স্বরবর্ণগুলো একত্রে থাকবে ইকুয়াল টু আমরা দিতে পারি কি 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই দুইটা বিষয়। এখন যদি এটাকে গুণ করে ক্যালকুলেট করে দেন 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল গুণ করে দুইটা বিষয়কে যদি আমরা গুণ করে দেই তাহলে একটা মান পাবো, ওইটাকে আমরা উত্তর লিখে দিতে পারবো। বা সরাসরি এইটাকেও আপনি উত্তর লিখে দিতে পারেন, এইভাবেও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। 8 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল আর এখানে হবে কি 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এইভাবেও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তো আমাদের এত কিছু দরকার নেই, যদি আমরা পারি তাহলে এটাকে কি ক্যালকুলেট করে দিব। যদি সম্ভব না হয় তাহলে আমরা এই অবস্থায় এটার অ্যান্সার লিখে দিব যে সর্বনিম্ন একত্রে থাকে মোট এত উপায়ে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে। এখন এখানে দেখেন যে কি আমরা একটা প্রথম নম্বরের সমাধানটা পেয়েছি, দ্বিতীয় নম্বরের সমাধানটা এখানে পেয়েছি। এখন যদি আমরা তৃতীয় নম্বর যেখানে বলা আছে কতগুলোতে m দুইটি শেষে থাকবে, এখন এই ম্যাথমেটিক শব্দটা আছে দেখেন যে কি দুইটা m আছে এবং বলা হয়েছে যে কি কত মানে কত উপায়ে m দুইটা কি শেষে থাকতে পারে আমার এটা নির্ণয় করতে বলা আছে। বা এর আগে আমরা আরেকটু রিমাইন্ড করেন যে দেখেছিলাম যে কতগুলোতে স্বরবর্ণগুলো শেষ অবস্থায় থাকবে বা কতগুলোতে ই তিনটি প্রথম অবস্থায় থাকবে, আমরা এরকম একটা করেছিলাম। তো নিয়ম একই, কোনটার ক্ষেত্রে আগে কোনটার ক্ষেত্রে পরে কোনটার ক্ষেত্রে মিডল অবস্থানে এরকম হতে পারে। তাহলে এখন আমরা 3 নম্বরের সলিউশন করার চেষ্টা করি। 3 নম্বরটা যদি সলিউশন করি তাহলে কতগুলোতে m দুইটি শেষে থাকবে। এখন ইঞ্জিনিয়ারিং শব্দটাতে মোট যে 11টা বর্ণ রয়েছে এই বর্ণটার থেকে আমরা শেষে দুইটা অবস্থান, এই যে দেখেন এখানে আছে কি যে এই শব্দটা, আচ্ছা আবার লেখা একটু বুঝিয়ে দেই, m a t h e m a t i c s এই বর্ণটা আছে। এখন এই বর্ণটা থেকে এই m দুইটা থাকবে না, এই যে m দুইটা রয়েছে এই দুইটা m এখানে থাকবে না। আমার সবসময় এরকম উপায়ে সাজাতে হবে যে m দুইটা শেষে থাকে। তাহলে m দুইটা কি আমার m দুইটা আমরা কি শেষে নিয়ে গেলাম। শেষে নেওয়ার পরে যদি আমরা এই বর্ণটাকে সাজাই, এটাকে আমরা যতভাবে সাজাই না কেন, মনে করেন 1 2 3 4 5 এরকম 5টা অক্ষর আছে। এখন আমার 4 আর 5 কিন্তু লাস্টের অবস্থানে আছে, এই 4 এবং 5 আমরা কি 4 নাম্বার এবং 5 নাম্বার পদ ধরে রাখলাম। এখন যদি আমরা 1 2 3 কে সাজাই তাহলে আমরা কি এই 1 2 3 একটা সাজানো অবস্থা আছে, আবার 2 3 1 এইভাবেও সাজাতে পারি। তারপর আবার সাজাতে পারি 3 2 1, তারপরে সাজাতে পারি 2 1 3, এভাবে যতভাবে আমরা সাজাই না কেন আমার শেষের পদ কি 4 এবং 5 থেকেই যাবে। তাহলে এইটা থেকে আমরা এইটুকু বুঝতে পারি যে যেহেতু আমার দুইটা m শেষে বসাতে হবে, ওই দুইটার জন্য আমরা কি শেষ দুইটা পদ নির্দিষ্ট করে নিলাম এবং বাকি যে বর্ণগুলা থাকবে বা বাকি পদে যে বর্ণগুলা থাকবে ওই বর্ণগুলাকে যদি আমরা বিন্যাস করি তাহলে আমরা এটার অ্যানসারটা পেয়ে যাব। তো আমরা ওইটুকু এখন করে দেখি। তো এই লেখাগুলো মুছে দিই আমরা। তাহলে এখানে দেখেন একটু দাগ পড়ে গেছে, তাহলে এখানে দেখেন কি এখন m দুইটি শেষে থাকবে। তাহলে যেহেতু লিখতে হবে সুতরাং যেহেতু m দুইটি শেষে থাকবে সেহেতু
আপনার যে আমার মতো লিখতে হবে বা বইয়ের মতো লিখতে হবে এরকম না, আপনি যেভাবে বুঝাতে পারেন এবং বুঝতে পারেন ওইভাবে লিখলেই হবে, কোনো সমস্যা নেই। যেহেতু এম দুইটি শেষে থাকবে সেহেতু এম দুইটির জন্য শেষের দুইটি পদ নির্দিষ্ট করি, বা এম দুইটির জন্য যেহেতু এম দুইটি শেষে থাকবে সেহেতু এম দুইটির জন্য আমরা কি করব, শেষ দুইটি পদ নির্দিষ্ট করি। এম দুইটির জন্য এই পাশে লিখি শেষ দুটি পদ নির্দিষ্ট করি। বা আপনি আরো সহজ ভাষায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যে এম দুইটির জন্য দুইটা পদ নির্দিষ্ট করে নিলাম, এটা লেখা তাহলে এম দুইটার জন্য যদি দুইটা পদ আমরা নির্দিষ্ট করে নেই, বা যখনই বলা হবে যে এম দুইটি প্রথমে বসবে বা স্বরবর্ণগুলা প্রথমে বসবে এরকমও থাকতে পারে, আবার দেখা যাবে কি ব্যঞ্জন বর্ণগুলা প্রথমে বসবে এরকমও থাকতে পারে, বা আপনাদের বইতে প্র্যাকটিক্যালি অঙ্ক আছে আপনারা একটু দেখে নেবেন। যখনই বলা হবে যে এম দুইটি একত্রে থাকবে বা একত্রে থাকার কথা বলা হয়েছে তখন ওই বর্ণগুলো টোটালি বাদ যাবে। আবারও বলে দেই, যখন বলা হবে একত্রে কোনো বর্ণ থাকার কথা বলা হয়েছে তখন কি ওই বর্ণগুলা সম্পূর্ণরূপে টোটালি বাদ দিয়ে আমার হিসাব করতে হবে। তাহলে এম দুইটি, যেহেতু এম দুইটি শেষ অবস্থায় থাকবে, এম দুইটির জন্য দুইটি পদ নির্দিষ্ট করি, তাহলে মোট বর্ণ থাকে কয়টা, যদি 11টা থেকে আমার মোট টোটাল বর্ণ হয়েছে কয়টা, 11টা, 11টা থেকে যদি দুইটা চলে যায় তাহলে থাকবে কয়টা, 9টা, তাহলে মোট বর্ণ থাকে নির্দিষ্ট করি, তাহলে মোট বর্ণ থাকে কয়টা, মোট বর্ণ থাকে 9টি। এটা আপনারা আশা করি অবশ্যই বুঝতে পারছেন, বা একটা সিস্টেম দিয়ে আরো অঙ্ক আমরা করেছিলাম। তাহলে মোট বর্ণ পাইলাম কয়টা, 9টা। এখন যদি এই 9টাকে আমরা সাজিয়ে দেই তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে এম দুইটি শেষে থাকবে এত উপায়। সুতরাং এম দুইটি শেষে থাকবে এরূপ বিন্যাস, সুতরাং এম দুটি শেষে থাকবে এম দুইটি শেষে থাকবে এরূপ বিন্যাসটা আমার কি হবে, এরূপ বিন্যাসটা হবে যে 9 ফ্যাক্টোরিয়াল। এখন এখানে দেখেন যে কি এম দুইটা আমার কিন্তু চলে গেল, এম দুইটার আমার কোনো ক্যালকুলেট করার প্রয়োজন নেই। এখন এম দুইটা বাদ দিয়ে থাকে কি এ দুইটা আর টি দুইটা, তাহলে আমরা ওই দুইটাকে নিচে বসিয়ে দিলাম, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন যদি ক্যালকুলেট করেন তাহলে যেই মানটা আসবে ওইটা এখানে বসিয়ে দিবেন, বা এই ক্যালকুলেট করার সিস্টেমটা কিন্তু আমরা খুব ইজিলি হচ্ছে যে কি কয়াতে ক্যালকুলেটরও আমরা শিখিয়ে দিয়েছিলাম, ওখান থেকেও করতে পারেন। আচ্ছা আবার বলে দিই, আপনারা হঠাৎ যদি ক্লাসটা দেখে থাকেন যে এটা ক্যালকুলেটর কিভাবে হিসাব করবেন, যে প্রথমে উপরে দিবেন কি 9 ফ্যাক্টোরিয়াল, মানে ফ্যাক্টোরিয়াল মানটা 9 ফ্যাক্টোরিয়াল দিবেন, 9 দিবেন, দেওয়ার পরে ক্যালকুলেটর শিফট বাটন চাপবেন, দেন ক্যালকুলেটর কোথাও দেখবেন যে ছোট বাটনগুলো x ইনভার্স অন আছে, ওটা যদি টিপ দেন তাহলে দেখবেন যে কি 9 এর পাশে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আছে, দেন ইকুয়াল চাপ দিলে আপনার মানটা চলে আসবে। তারপরে আবার 2 ফ্যাক্টোরিয়ালকে আবার আমরা দিয়ে তারপরে উপরের সংখ্যাকে নিচের সংখ্যাটা ভাগ দিয়ে দিবেন, অ্যানসারটা চলে আসবে। তো এখন দেখেন কি আমরা এখানে তিনটা অ্যানসারই পেয়ে গেলাম, একটা, দুইটা এবং তিনটা, আর এটাই হচ্ছে এই কাঙ্ক্ষিত তিনটা অঙ্কের অ্যানসার। আমরা এই অংশটুকু মুছে তারপর আপনাদের আরেকটা অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন দেখিয়ে দিই, আমরা এটা মুছে দিই, এটুকু মুছলেই হয়ে যাবে আমাদের। বা এই অঙ্কটা আপনারা আরেকবার একটু দেখে নেন, বা কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তাহলে আরেকটা অঙ্ক যেটা অনেকবার বোর্ডে এসেছে, এইভাবে একটা অঙ্ক রয়েছে, np4 equal to 6np3। আমার দেখাতে হবে np4 equal to 6np3, এখান থেকে আমার কি n এর মানটা বের করতে হবে, n এর মান আমার বের করতে হবে। আমাদের বইতে প্রথমেই থাকে, এই অঙ্কটা অনেকবার এসেছে, n এর মান বের করতে হবে। যদি আমরা n এর মান বের করতে যাই তাহলে আমার এখান থেকে কি করতে হবে ওটা একটু আমরা দেখি।
তো এখন এখানে দেখেন এই np4 মানে কি, আমরা এগুলো অবশ্যই প্রথম ভিডিওতে দেখেছি যে np4 এখানে 4 মানে হচ্ছে nটা 4টাতম পদের গুণফল, মানে কি নিচে আছে 4 মানে 4তম পদের গুণফল। আবার অনুরূপভাবে এটাও আছে np3 মানে 3টা পদ পর্যন্ত গুণফল। এখন এখানে তো আছে n আর এই উপরেরটাকে ধরা হয় কি n, তো এখানে n এর পরিবর্তে কি 3 4 5 যে কোনো সংখ্যা থাকতে পারে। নিচেরটাকে ধরা হয় কি, মেইন সূত্রটা হচ্ছে npr, npr আর এর মানটা হচ্ছে কি 4, আর এটা আপনারা অবশ্যই জানেন বা আপনাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি। যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, এখানে 4টা পদ পর্যন্ত লিখি, এখানে আছে কি n, আর অবশ্যই এখানে প্রথম পদটা কিন্তু n একটা পদ, তাহলে এখানে যদি থাকে 4 তাহলে সর্বোচ্চ 3 পর্যন্ত যেতে হবে, কারণ হচ্ছে n এর সাথে কিছু নাই, তারপরেও কিন্তু n একটা পদ গণনা হয়। আবার এখানে আছে 3, তার মানে সর্বোচ্চ 2 পর্যন্ত যেতে পারবো আমরা, তাহলে এখানে দেখি কি n ইকুয়াল টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3। এখন দেখেন এখানে আসছে সর্বোচ্চ কত 3 পর্যন্ত, কিন্তু মোট পদ কয়টা আমার এখানে 4টা, n একটা আর বাকি একটা দুইটা 3টা, তাহলে টোটালি হলো কয়টা 4টা। তাহলে যদি আমরা এই পাশে চলে যাই, এখানে আছে একটা 6 অলরেডি আমার আছে। এখন এটা আছে কি np3, তাহলে আমরা সর্বোচ্চ 2 পর্যন্ত যাব, তাহলে এখানে n ইনটু n মাইনাস 1 আর n মাইনাস 2 এটা আমরা লিখে দিলাম। আর nটাকে আমরা সরাসরি এটার সাথে গুণ করে দিতে পারি, কোনো সমস্যা আমার নেই, যেহেতু nটা একাই বাহিরে আছে। তো এখন যদি আমরা n মাইনাস 1 আর n মাইনাস 1 ওই পাশ থেকে কেটে দেই, আবার n মাইনাস 2 কেটে দেই, n মাইনাস 2 কেটে দেই, তাহলে এখানে থাকে কি আমার, এখানে থাকে শুধুমাত্র, বা এইখান থেকে এই n আর এই n আমরা কেটে নিতে পারি, কোনো সমস্যা নেই আমার। তাহলে এখানে থাকে n মাইনাস 3 ইকুয়াল টু 6। এখন যদি এখান থেকে আমরা n এর মানটা নির্ণয় করতে যাই, তাহলে n ইকুয়াল টু, এটা আছে মাইনাস অবস্থায়, ওই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে, n প্লাস 3, তাহলে এখানে হলো কি 9, n ইকুয়াল টু 9। এটাই হলো কি এটার অ্যান্সার। খুব ইজিলি, এটা অনেকবার বোর্ডে এসেছে তাই করিয়ে দিলাম। আপনারা হয়তো এইটুকু বুঝতে পারেন না, এই অংশটুকু বুঝতে পারেন না যে কিভাবে ক্যালকুলেট হবে এই অংশটুকু, তাই করিয়ে দিলাম, খুব ইজিলি ব্যাপার। তো এই অঙ্কে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন, বা ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদেরকে দেখিয়ে দিবেন যে কোথায় সমস্যা হয়েছে, এবং গ্রুপে পোস্ট দিয়ে দিবেন আপনার সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করব। গ্রুপগুলো যদি খুঁজে না পান, ভিডিও ডেসক্রিপশন থেকে লিংক দেওয়া আছে, অথবা ফেসবুকে গিয়ে স্টুডেন্ট স্কিল লিখে STUDENT স্টুডেন্ট SKILL স্কিল স্টুডেন্ট স্কিল লিখে সার্চ দিলে আমাদের পেজ এবং গ্রুপ সবার ফার্স্টেই আপনি পেয়ে যাবেন। তো ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। দেখা হবে পরবর্তী ক্লাসে এবং পরবর্তী কোনো ম্যাথ নিয়ে।